গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন জুল ভার্নের লেখা কার্পেথিয়ান ক্যাসল, আজ দ্বিতীয় পর্ব। ট্রান্সিলভানিয়া এলাকায় বার্স্ট গ্রামের গুরুত্ব শুধু একটা কারণেই। ওয়ালাচিয়ান সীমান্ত অতিক্রম করতে এই গ্রামের ভেতর দিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। কোলসভার আর ম্যারোস উপত্যকার রেলপথে যাতায়াত করতে যারা চায় না, তারাই আসে বার্স্ট গ্রামের এই পথে। পিঠে বোঝা চাপানো পর্যটকরা উঁচু নিচু এই পথ দিয়েই পার হয়ে যায় সীমান্ত, আর গ্রাম বলতেও এই পথটাই। তবে বেশ চওড়া, ধাপে ধাপে উঠে গেছে পাহাড়ের দিকে। গায়ের লোকজনেরাও চলে এই পথ দিয়ে। গরু, ভেড়া আর শূকরের পাল যখন যাতায়াত করে তখন পাহাড়ি লালচে ধুলায় ছেয়ে যায় চারদিক। পথের দুই ধারেই নানা রঙের নানা ঢঙের বাড়ি। নকশার কোনো বালাই নেই। যে যার পছন্দ মতো যেখানে খুশি সেখানে তুলেছে বাড়ি। 60টা বাড়ি আছে গ্রামে, কিন্তু কোনো পরিকল্পনা নেই। তবে প্রত্যেক বাড়ির সামনে আছে এক ফালি বাগান। আছে চিলেকোঠা, স্কাইলাইট, আছে গোলাঘর, আস্তাবল, পাতকু আছে কয়েকটি। সেখানে কপিকলে রশি দিয়ে বাঁধা থাকে বালতি। পুকুরও আছে 2-3টে। ঝড় এলেই পুকুরের পানিতে নাচন জাগে। উথলে উঠে তা ভাসিয়ে দেয় আশেপাশের বাড়িগুলো। পাহাড়ের ঢাল কেটে বাড়িগুলোতে চলাচলের জন্য তৈরি করা হয়েছে সরু সরু পথ। এই পথগুলোর পাশে নানা জাতের ফুল আর ফলের গাছ। ভারী সুন্দর লাগে। মন ভরে যায় সবুজ আর তাজা ফুলের গন্ধে। এই সব কিছুই বার্স্ট গ্রামের আকর্ষণ। একবার এলে আবার আসার জন্য মন কাঁদে। মন বুঝিয়ে আটকে থাকে গ্রামের পেছনের উঁচু নিচু তরঙ্গায়িত পাহাড় আর সবুজ বনরাজিতে, যা ধাপে ধাপে মিশে গেছে আকাশের নীলে। কিন্তু এত সব কিছু সত্ত্বেও সভ্যতার আলো ঢোকেনি বার্স্ট গ্রামে। আধুনিক জ্ঞানের কোনো পরশ পায়নি গ্রামের সহজ সরল মানুষগুলো। সভ্য দেশের সীমান্তে অবস্থিত বার্স্ট গ্রামে এখনও পৌঁছেনি সভ্যতার ছোঁয়া। একজন স্কুল মাস্টার ও একজন জজ সাহেব আছেন বটে, তাদেরও বিদ্যা, জ্ঞান, গরিমা উল্লেখ করার মতো কিছু নয়। নাই দেশে ভেরেন্ডাও বৃক্ষ, এদের অবস্থাও তেমনি। মাস্টার হার্মড অবশ্য অক্ষর চিনতে পারেন, খুব জটিল কিছু না হলে পড়তেও পারেন, লিখতেও পারেন কিছু কিছু। সাহিত্য, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান ওসব কিছুই জানেন না তিনি। জানার কোনো আগ্রহও নেই। তবে লোকগীতি বা রূপকথায় অগাধ পাণ্ডিত্য মাস্টার হার্মডের। নানা উদ্ভট সব গল্পগাথা, রূপকথা আর গা শিউরে ওঠা ভূতপ্রেতের গল্প বলাতে দারুণ ওস্তাদ তিনি। বার্স্ট গ্রামে বা তার আশেপাশে তার জুড়ি মেলা ভার। মাস্টারের মগজ শুধু ওসবেই ঠাসা, এবং তাই তিনি শিক্ষা দেন গাঁয়ের শিশুদের প্রচণ্ড আগ্রহ নিয়ে। জজ সাহেব না বলে মাস্টার কোলসকে গায়ের মেয়র বলাই ভালো, কারণ তিনি গায়ের হর্তাকর্তা বিধাতা। একাধারে প্রধান বিচারপতি, আবার অন্যদিকে শাসনকর্তা, ট্যাক্স আদায়কারী। গায়ের লোকেদের মধ্যে বিবাদ ঘটলে বিচার করার চেয়ে শাসনই করেন তিনি বেশি। বয়স তার 55 কি 60। ভরাট স্বাস্থ্যের লোহাপেটা শরীর, বেঁটে, গোঁফ এখনো কালো, মাথায় চুলের রং ধূসর, কদম ছাট। পোশাক পরে ঘর থেকে যখন বের হন তখন তার মাথায় থাকে লম্বা ফেল্ট টুপি, কারুকাজ করা চওড়া বেল্ট, হাতা ছাড়া ওয়েস্টকোট আর প্রায় হাঁটু ছোঁয়া চামড়ার বুটে গুঁজে রাখা ঢিলে ঢালা পাতলুন। ট্যাক্স আদায় করাই আসল কাজ মাস্টার কোলসের। গায়ের ভেতর দিয়ে যে যাবে রেহাই নেই তার। খাজনা দিতে হবে শাসনকর্তা কোলসকে। খাজনা দিতে হবে কোনো কিছু বেচা কেনা হলেও। পর্যটকদেরও গুনতে হয় খাজনা। আর এমনি করেই বেশ পয়সা জমিয়েছেন মাস্টার কোলস। টাকার অভাবে তাকে আর সুদখোর ইহুদি মহাজনের কাছে জমি বন্ধক রাখতে হয় না। কার উপর জুলুম না করেও কোলসের বাকি জীবন দিব্যি কেটে যাবে। তাছাড়া তার আছে বিস্তর আবাদি জমি, পশুপালন ভূমি, একপাল ভেড়া, আছে আঙুরের চাষ। নিজেরা খাওয়ার পরেও প্রচুর আঙুর বিক্রি করেন তিনি। অঢেল টাকা পয়সার পাশাপাশি কোলসের রুচিরও প্রশংসা করতে হবে। তার বাড়িটাও বেশ সুন্দর। মালভূমির উঁচু ছাদে বড় রাস্তাটা যেখানে বাঁক নিয়েছে
সেখানে পাথরের তৈরি বাড়িটা যে কোনো লোকের মন কেড়ে নেবে। বাড়িটার চারপাশে সুন্দর পরিপাটি করে সাজানো বাগান, চোখ জোড়ানো রং বেরঙের ফুল, দরজায় লতাপাতার বাহার। বাড়ির পেছন দিকে পাহাড়ের ঢালে আছে সাজানো ফলের বাগান। বার্স্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে খাপ খাইয়ে তৈরি এই বাড়িটা সহজেই সবার দৃষ্টি কেড়ে নেয়। এত সুন্দর বাড়িটায় থাকেন শুধু দুজন, মাস্টার কোলস আর তার মেয়ে মিরিয়টা। কোলস এর স্ত্রী মারা যান 12 বছর আগে, আর বিয়ে থা করেননি। আদরের ধন মিরিয়টাকে বুকে করেই দিন কাটাচ্ছেন তিনি। মিরিয়টা শব্দের অর্থ মেষ শাবক হলেও মিরিয়টা এখন আর সেই ছোট্ট শাবকটি নেই। 20 বছরের হালকা বাদামি চোখে তার এখন চঞ্চল চাহনি। লাল সুতোর কারুকাজ করা জামা পরে, রূপোর কোমরবন্ধ দিয়ে স্কার্ট বেঁধে, মাথার লম্বা চুলে রঙিন ফিতে জড়িয়ে, হলুদ চামড়ার জুতো পায়ে এখন সে প্রজাপতির মতো উড়ে বেড়ায়। হালকা পাতলা গড়ন, সুন্দরী মিরিয়টা এখন একা হলেই গুনগুন করে গান করে। ধনী পিতার আদরে মেয়ে হলেও লেখাপড়া শিখেছে, অন্তত হার্মডের পাঠশালায় যতদূর শেখা সম্ভব। ট্রান্সিলভেনিয়ার সব কিংবদন্তি সে জানে, যত সব রূপকথা, দৈত্যদানব, ভূত প্রেত আর ডাইনিদের গল্প এমন সব রসিয়ে রসিয়ে বলতে পারে মিরিয়টা। শুনলে মনে হয় গুরুমারা বিদ্যাটা ভালোই রপ্ত করেছে। গায়ের বয়স্করা সবাই স্নেহ করে ওকে। যুবকেরা অবশ্য ভিন্ন চোখে দেখে, কিন্তু সবাই জানে ওর বিয়ে ঠিক হয়ে আছে জঙ্গলের অফিসার নিক ডেকের সঙ্গে। ডেকের বয়স 25, দেখতে সুপুরুষ। প্রতিটি কাজে ওর যেমন আত্মবিশ্বাস, তেমনি প্রত্যয় ভরা দুঃসাহস। জঙ্গল পাহারা দেয়া ছাড়া চাষবাসও করে নিক। লড়াইতেও তার জুরিমেরা ভার। ভয় কি জিনিস জানে না সে। বিয়ের আর বেশি দিন বাকি নেই, মাত্র দিন 15 বাকি। বিয়ের দিন সকাল থেকে রাত পর্যন্ত সবাই আনন্দ ফুর্তি করবে গাঁয়ের লোকে। আদরের দুলালি একমাত্র মেয়ের বিয়েতে 2 হাতে টাকা খরচ করবেন কোলস। সে ব্যাপারে গায়ের সবাই নিশ্চিন্ত, কোনো ফাঁক রাখবেন না তিনি। নিক ডেককে ঘর জামাই করে নেবেন, মেয়েকে কাজ ছাড়া হতে দেবেন না। ওরাই হবে তার সব বিষয় সম্পত্তির মালিক। নিকের মতো সাহসী যুবক ঘরে থাকলে ভীতু মিরিয়টা বাইরে পাতা পড়ার শব্দ বা চাঁদনি রাতে দরজা জানলায় গাছের ডাল বা লতাপাতার ছায়া দেখলে ভয়ে আর চমকে উঠবে না। গায়ের পাঠশালার মাস্টার হার্মড সম্পর্কেও দুটো কথা বলে রাখা ভালো। পাঠশালার মাস্টার হলেও গায়ের সবাই তাকে ম্যাজিস্টার হার্মড বলেই ডাকে। দশাশই চেহারা, ইয়া মোটা শরীর, চোখে চশমা, মাথার চুল তেমন নেই বললেই চলে। গোঁফ দাড়িহীন হার্মডের বয়স 45, মুখে তার সবসময়ই পাইপ। অদ্ভুত এক মুদ্রাদোষ আছে হার্মডের, কথায় কথায় তিরতির করে বাম গালের মাংসপেশি কাঁপানো। কোনো না কোনো কাজ ছাড়া দেখা যায় না তাকে। ইস্পাতের কলম দিয়ে লিখলে হাতের লেখা তার মতে খারাপ হয়ে যায় বলে নিজেই কাঠ কেটে কলম বানান ছাত্রছাত্রীদের জন্যে। অসম্ভব ধৈর্য ভদ্রলোকের। ছুরি দিয়ে অত্যন্ত যত্ন নিয়ে কলমের মুখ চোখা করেন, ঠিক মাঝ দিয়ে চিরে নেন নিবটা। আরেকজনের কথা বলতে হয়, তিনি হলেন গাঁয়ের ডাক্তার, ডক্টর পাটাক নামে পরিচিত। বেঁটে আর মোটা মানুষ যে এত কথা বলতে পারে তা ডক্টর পাটাককে না দেখলে বিশ্বাস করা যাবে না। মুখের কথার খই ফুটিয়ে গাঁয়ের লোকের উপর সারাক্ষণ দাপট চালান তিনি। ওষুধ যতটা না দেন তার থেকে মানুষকে বেশি দেন জ্ঞান। তার দেয়া ওষুধে কাজ কতটা হয় তা নিয়ে অতটা মাথা ঘামায় না বার্স্টগ্রামের মানুষ। স্বাস্থ্যকর জায়গা হিসেবে অসুখ বিসুখ নেই বললেই চলে। সামান্য যা কিছু হয় এমনিতেই ভালো হয়ে যায়। ডক্টর পাটাকের ওষুধ সেখানে নিমিত্ত মাত্র। অসুখ হয়ে মারা গেছে এমন ঘটনা এই গাঁয়ে ঘটেনি। বৃদ্ধ হলে মানুষ মারা যাবে সেটা ভিন্ন কথা, আর তাই কোনো জটিলতায় পড়তে হয় না এই হাতুড়ে ডাক্তার পাটাককে। ডাক্তারি তো আর তিনি পড়েননি, এমনকি কোনো ওষুধের দোকানে কাজও করেননি। তবু গাঁয়ের সম্মানিত ব্যক্তি তিনি, ডাক্তার। ডাক্তারি বিদ্যে না থাকলেও অত্যন্ত চালাক আর সজাগ মানুষ ডাক্তার পাটাক। সদাই চোখ কান খাড়া রাখেন তিনি। বাকপটুতে এবং ঘটনা উপস্থাপনার নিপুণতার কারণেই সাধারণত লোক ডক্টর পাটাকের কথা শুনতে খুব পছন্দ করে। এই তুখোড় গলাবাজ ডাক্তার পাটাক
প্রচলিত ভূতপ্রেতের গল্পকথাকে নিছক কুসংস্কার বলেই মনে করেন। গাঁয়ের লোকে এসব মনে প্রাণে বিশ্বাস করলেও তিনি খুব একটা পাত্তা দেন না। তিনি নাকি দারুণ সাহসী, নিজের সাহসের বড়াই করতেও ছাড়েন না। বলেন, ওই প্রাসাদগড়ে ভূত আছে, হ্যাঁ, সব বাজে কথা। রাতে সব দত্তিদানরা হইচই করে, ঘণ্টা বাজায়, যত সব গাঁজা খুরি। ডক্টর পাঠকের কথার ধরন দেখলে মনে হয় কেউ চ্যালেঞ্জ করলেই তিনি চলে যেতে পারেন ভূতের কেল্লায় হাওয়া খেতে। চ্যালেঞ্জ করলে কি হতো বলা যায় না, তবে আজ পর্যন্ত কেউ করেনি। পাঠককেও অমুখ হতে হয়নি। নতুন কোনো কথা গায়ে ছড়াতে বেশি সময় লাগে না। ধোঁয়া উঠছে কার্পেথিয়ান দুর্গে, এই কথা ছড়াতে মোটেই সময় লাগল না। কারণ কার্পেথিয়ান দুর্গ সম্পর্কে যখন গ্রামবাসীদের মনে একটা অজানা আশঙ্কা রয়েছে, তখন দুর্গে আগুন জ্বলার খবরটা গায়ে রীতিমতো সাড়া জাগিয়ে তুলল। গ্রামবাসীরা অনেকেই এসে তখন ভিড় জমাতে শুরু করল মালভূমির ছাদে। মাস্টার কোলস আর অপেক্ষা করলেন না, টেলিস্কোপটা হাতে নিয়ে বাড়ি চলে গেলেন তিনি। চলে গেল নিক ও মিরিওটা। গ্রামবাসীরা তখন ঘিরে ধরেছে ফ্রিককে। গ্রামে যে কজন জিপসি ছিল তাদেরও কেউ কেউ উপস্থিত সেখানে। সবারই একই প্রশ্ন, এসব কি? যথেষ্ট গুরুগম্ভীরভাবে সকলকে বোঝাল ফ্রিক। কার্পেথিয়ান দুর্গের দিন শেষ হয়ে এসেছে, তাই এই ধোঁয়া উঠছে। ধ্বংস হয়ে মাটির সঙ্গে মিশে না যাওয়া পর্যন্ত ধোঁয়া উঠতেই থাকবে। কিন্তু ওটার ভেতর কে আছে যে আগুন জ্বালাবে? একরাশ বিস্ময় নিয়ে প্রশ্ন করল এক বুড়ি। তাও জানো না? শয়তান, সে শুধু আগুন জ্বালাতেই জানে, নেভাতে জানে না। ফ্রিকের কথার ফাঁকে ফাঁকে সবাই তাকাচ্ছে গড়ের দিকে, চেষ্টা করছে দুর্গ থেকে ওঠা ধোঁয়া দেখতে, কিন্তু তাকে আর খালি চোখে দেখা যায়? তবু ফ্রিকের বর্ণনার কল্যাণে উপস্থিত সকলেই ধোঁয়া দেখল। কুণ্ডলি পাকিয়ে ধীরে ধীরে উঠে আসছে দুর্গের ভেতর থেকে। এই ঘটনার প্রেক্ষিতে ভীষণ রকম ঘাবড়ে গেল গাঁয়ের লোকজন। নানা কুসংস্কারে বিশ্বাসী সহজ সরল লোকগুলো এমনি ভৌতিক কারবারের চাক্ষুষ প্রমাণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল। বিরান কার্পেথিয়ান দুর্গের নানা কাহিনী এমনিতেই তাদের জন্য ভীতিজনক। বহু বছর ধরে ওটার ত্রিসীমানাতেও যায় না কেউ, আর তারই ভেতর থেকে নাকি ধোঁয়া বের হচ্ছে। সাংঘাতিক অবস্থা। বার্স্ট গ্রামের লোকজনদের অবসর সময় কাটাবার একটাই ব্যবস্থা। ক্ষেত খামার থেকে ফিরে সন্ধ্যার দিকে সবাই এসে বসে সরাইখানাতে। গায়ের একমাত্র সরাইখানায় তখন আড্ডা জমে যায়। কেউ খায়, কেউ বসে বসে স্রেফ গলাবাজি করে। সরাইখানার মালিক হচ্ছে জোনাস, ইহুদি। বয়স 60-এর মতো হলেও চমৎকার চোখ, নাক, চুল, দাড়ি আর লম্বাটে সুন্দর গড়নের জোনাসকে সব মিলিয়ে দেখতে বেশ ভালোই লাগে। গাঁয়ের লোকজনদের প্রয়োজনে টাকা ধার দেয় সে, কিন্তু এর জন্যে কোনো কিছু বন্ধক রাখার ধার ধারে না, এমনকি সুদ আদায় করতেও কোনো তাগিদ নেই তার। তবে একটা শর্ত আছে, ঠিক ফেরত দেবার দিনে অবশ্যই ফেরত দিতে হবে। ট্রান্সিলভানিয়া অঞ্চলে এমন বেশ কিছু ইহুদি আছে যারা সরাইখানা বা মুদি দোকান খুলে বসে আছে, তবে আসল কাজটা হলো সুদের ব্যবসা। টাকা ধার দিতে কোনো আপত্তি নেই তাদের, তবে গৃহস্থকে তার সেরা জমিটা বন্ধক দিতে হয়। প্রায় ক্ষেত্রেই গৃহস্থর সুদ বা আসল টাকা সময়মতো পরিশোধ করতে পারে না, আর তা হলেই বন্ধকি জমিটা দখল করে নেয় ইহুদিরা। আর এভাবেই অনেক জমি চলে যায় ইহুদি সুদখোর মহাজনদের হাতে। জোনাস তার সরাইখানার নাম দিয়েছে কিং ম্যাথিয়াস। একতলা একটি পুরনো বাড়ি, গায়ের প্রধান রাস্তার মোড়েই মালভূমির ওপর। বাড়িটির পলেস্তারা এখানে সেখানে খসে পড়লেও জোনাস নানা বাহারের ফুল আর লতাপাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে কিং ম্যাথিয়াসকে। কাচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই প্রথমে একটা হল ঘর। সেখানে সুন্দর করে টেবিল আর বেঞ্চি পাতা খদ্দেরদের বসার জন্য। টেবিলের উপর সাজানো আছে গ্লাস, একপাশে কালো রং করা কাউন্টার। কাউন্টারের পেছনে সাইনবোর্ডে সাজানো নানা আকারের নানা রঙের বোতল, প্লেট, জগ ইত্যাদি। কাউন্টারের সহাস্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপ্যায়ন করে জোনাস কিং ম্যাথিয়াস আগত অতিথিদের। কিং ম্যাথিয়াস সরাইখানার হলঘরে বসলেই প্রথমে চোখ যায় মালভূমির দিকের দুটো জানলার দিকে। পড়ন্ত বিকেলের নরম আলো ওই পথে এসে
একটা ভিন্ন আমেজে ভরে তোলে ঘরটাকে। উল্টো দিকে আরও দুটো জানালা আছে বটে, কিন্তু তার একটা লতাপাতা দিয়ে ঢাকা, অন্যটা বন্ধই থাকে। বন্ধ জানলাটা খুললেই দেখা যায় বিস্তৃত ভলক্যান উপত্যকা, নিচেই পাহাড়ি নদীর নিয়াড। কার্পেথিয়ান দুর্গের দিক থেকে ওরগাল প্লেটো হয়ে পাথরের গায়ে আছড়ে আছড়ে নিয়াড গিয়ে মিশেছে ওয়ালচিয়ান সিল নদীতে। হলের ডান দিকে ছোট ছোট 6টি কামরা, ওগুলো পর্যটকদের জন্য। সীমান্ত ডিঙাবার আগে অনেকেই এক রাত থেকে যায় কিং ম্যাথিয়াসে। তাদের বড় আদর করে জোনাস। ভালো ভালো সব খাবার, পানীয়, এমনকি সুস্বাদু তামাকও পর্যটকদের যোগান দেয়। কিন্তু কখনো সুযোগ পেয়ে গলা কাটা দাম নেয় না সে। কিং ম্যাথিয়াসের সুনাম যাতে নষ্ট না হয় সেদিকে খুবই সজাগ নজর তার। চিলে কোঠায় থাকে জোনাস নিজে। সেদিন ছিল 29শে মে, রাত প্রায় 8:30। সরাইখানা কিং ম্যাথিয়াস জমজমাট হয়ে উঠল। কোলস, হার্মড, নিক ডেক তো আছেই, আরও আছে গ্রামের 6 জন উঠতি লোক। আছে ফ্রিক, কারণ ঘটনার প্রেক্ষিতে তার দামও বেড়ে গেছে। নেই শুধু ডাক্তার পাঠাক। কোন এক বৃদ্ধ মরতে বসেছে, পাঠাক আছেন সেই বৃদ্ধের পাশে। পরপারে রওনা করিয়ে দিয়ে তবে আসতে পারবেন সরাইখানার সান্ধ্য আসরে। সবাই কথা বলছে, খাচ্ছেও। জোনাস টেবিলে টেবিলে যাচ্ছে, মামালিগা পুডিং দিচ্ছে, গ্লাসে ঢেলে দিচ্ছে কড়া পানীয় স্ন্যাপস বা তালের কড়া ব্র্যান্ডি রেকিও। সবাই গলায় ঢালছে সমানে। আগুন বিশেষ এসব পানীয় এখানকার মানুষ খুব সহজেই গিলতে পারে, গ্লাসের পর গ্লাস। জোনাস জানে, বসে বসে খেলে সবাই একটু বেশিই খায়। আজ একটু বেশি মাত্রায় নিচ্ছে সবাই। একটা নতুন পরিস্থিতি নিয়ে কথা বলতে হচ্ছে সবাইকে। সন্ধ্যা থেকে শুরু করে রাত 8:30টার কাছাকাছি এসে অন্তত একটা বিষয়ে সবাই একমত হল যে বাইরের কেউ দুর্গ দখল করে বসে থাকার অর্থই হচ্ছে বিপদ আরও বাড়ল। ব্যাপারটা আমাদের সবাইকে গুরুত্ব সহকারে ভেবে দেখতে হবে, গুরু গম্ভীর গলায় বললেন মাস্টার কোলস। খুবই সত্য কথা। পাইপের ধোঁয়া ছেড়ে কোলসের সঙ্গে সুর মেলাল ম্যাজিস্টার হার্মড। উপস্থিত বাকি সবাইও একমত প্রকাশ করল তাদের সঙ্গে। এই কাসল, মানে এর সম্পর্কে যে ভীতিপ্রদ কথাবার্তা, আমাদের সকলের জন্যই কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্লাসে পানীয় ঢালতে ঢালতে বলল জোনাস। তার উপর যোগ হলো এখন এই নতুন ঘটনা। পাইপটা বাঁ হাতে নিয়ে 1 চামচ পুডিং মুখে দিলেন হার্মড। এমনিতেই বাইরের লোক গায়ে আসে না বললেই চলে। খুব চিন্তিত মনে হলো মাস্টার কোলসকে। আর এই কথা জানলে তো কেউই আসবে না। জোনাসও খুব চিন্তিত এ ব্যাপারে। অনেকক্ষণ থেকেই চুপ করেছিল এক ধনী চাষি। বলল, বাইরের কারো তো আসার প্রশ্নই ওঠে না। এই গাঁ থেকেই অনেকে কেটে পড়বে এবার। আঙুর ক্ষেতটার একটা ব্যবস্থা করতে পারলে আমিও কেটে পড়ব। কেউ এখন কিছু কিনতে আসবে না এই গায়ে। জোনাস বুঝতে পারছে দিন খুব ভালো নয় সামনে। কার্পেথিয়ান ক্যাসেলের আতঙ্ক নিয়ে কথা হতে হতে সবার উৎকণ্ঠা আবার ভিন্ন খাতে বয়ে গেল। আসন্ন অর্থনৈতিক দুর্গতির ভাবনায় সবাই শঙ্কিত হয়ে উঠল। বার্স্টগ্রামে বাইরের লোক না এলে প্রত্যেকেরই ক্ষতি হবে। মাস্টার কোলসের খাজনা আদায় বন্ধ হয়ে যাবে। কিং ম্যাথিয়াসের 6টি ঘর খালিই পড়ে থাকবে। চাষিরা তাদের ফসল বিক্রির লোক পাবে না। কেউ জমি বেচতে চাইলেও ক্রেতা আসবে না। দিনের পর দিন যদি চলতে থাকে এই অবস্থা, তবে একদম ছারখার হয়ে যাবে বার্স্টগ্রাম। দীর্ঘ সময় কথা বলার পর ফ্রিক বলল, আমি একটা কথা বলবো মালিক। কি কথা? জিজ্ঞেস করলেন কোলস। ওই প্রাসাদ গড়ে গিয়ে আসল ব্যাপারটা দেখে আসা উচিত আমাদের। সরাইখানার হলঘরের সবারই যেন দম বন্ধ হয়ে গেল এই কথায়। বলে কি ফ্রিক? একজন অন্যজনের দিকে তাকালো, কিন্তু কোনো কথা বলল না কেউ। কিন্তু ফ্রিককে সমর্থন জানালো জোনাস। গলা চড়িয়ে বলল, ঠিক বলেছে ফ্রিক, একদম খাঁটি কথা। কি বলেছে ভেবে দেখেছ? ও তো কার্পেথিয়ান দুর্গে সশরীরে যাবার কথা বলেছে। কোণের টেবিল থেকে কেউ একজন বলে উঠল। ভেবেই বলছি, ফ্রিক বলল। আগুন না হলে ধোঁয়া হয় না, সে তো আমরা সবাই জানি। কেউ না কেউ নিশ্চয়ই আগুন জ্বেলেছে সেখানে। সুতরাং আগুন কারা জ্বালল সেটা দেখা উচিত। সচক্ষে দেখলেই সব ঝামেলা মিটে যায়।
মাস্টার কোলসের গ্লাসে ব্রান্ডি ঢালতে ঢালতে বলল জোনাস, এ কথা তো সত্য যে ব্যারন রুডলফ দেশান্তরী হওয়ার পর আর কখনো ধোঁয়া দেখা যায়নি ওই পোড়ো কেল্লায়। তা কি করে বলা যায়? হয়তো উঠত, আমরা দেখিনি। ম্যাজিস্ট্রেট হার্মডের দিকে তাকালো কোলস। কারণ এর আগে আমাদের কাছে টেলিস্কোপ ছিল না। তা তো বটেই, টেলিস্কোপ তো আজই নিয়ে এলো ফ্রিক। পরিষ্কার দেখা গেল গড়ের ভেতর, যা খালি চোখে এতদিন কেউ দেখেনি। বলা তো যায় না, হয়তো অনেক বছর ধরেই মানুষজন সেখানে আড্ডা গেড়ে বসে আছে। জোনাস তার কথার সমর্থন পাবার আশায় তাকালো সবার দিকে, কিন্তু অন্যদের অবস্থা তখন অন্যরকম। প্রত্যেকের গায়ের লোমি খাড়া হয়ে গেছে জোনাসের কথা শুনে। ভূতের আড্ডায় মানুষ, কার ঘাড়ে কটা মাথা! কুসংস্কারের ডিপো স্কুল মাস্টার ম্যাজিস্টার হার্মড ধমকে উঠলেন জোনাসকে, বললেন, রাখো তোমার বাজে কথা। সম্ভব অসম্ভব বলে একটা কথা আছে না, ওখানে ঢুকবে মানুষ, আর ওই ভূতের কেল্লায় কেনই বা যাবে শুনি? তাহলে আগুন জ্বালছে ওরা কারা? প্রশ্ন করলেন মাস্টার কোলস। কারা আবার? ওই তো সব ভূত প্রেত দত্তিদানো পিশাচ ডাইনি, গড়গড় করে বলে যেতে লাগলো হার্মড। যারা সুযোগ পেলেই মানুষের ঘাড় মটকে দেয়। মরে গিয়েও যাদের আত্মা শান্তি পায়নি, সেসব অতৃপ্ত আত্মারা এসেছে পরলোক থেকে, নরক থেকে। অদৃশ্য লোকের সেই তারা কী রূপ ধরে এসে কেল্লা দখল করেছে কে জানে। ডাইনিরা যদি সুন্দরী মেয়ের সাজে কেল্লার আনাচে কাঞ্চে ঘুরে বেড়ায়, তাহলেও অবাক হবার কিছু থাকবে না। হার্মডের কথা শুনে গায়ের লোম কাঁটা দিয়ে উঠল সকলের। বলে কি, ডাইনিরা মেয়ে সেজে ঘুরে বেড়ায়? কেউ কেউ আর চোখে তাকালো চিমনির দিকে, পেছনের লতাপাতা দিয়ে ঢাকা জানলাটার দিকে, যে পথে মালভূমির ওপর দিয়ে নজর চলে যায় কার্পেথিয়ান দুর্গের দিকে। জানলাটার একটু নিচে একটু ফাঁকায় বসা ছিল এক চাষি। সরে এসে অন্যদের গা ঘেঁষে বসল সে। বলা তো যায় না, যদি ওই জানলা দিয়েই কোনো ডাইনি এসে উঁকি মারে হল ঘরে। আর পেতনিদের তো কোনো বিশ্বাসই নেই। ইয়া বড় বড় নখওয়ালা থাবা হয়তো গলিয়ে দেবে জানলা পথে, খ্যাঁক খ্যাঁক করে হেসে সবার পিলে চমকে দেবে। হলঘরটা হঠাৎ করেই নীরব হয়ে গেল হার্মডের কথায়। ওই কথার শব্দগুলোকে ভর করেই বুঝি ভুতুড়ে কেল্লার সেসব অশরীরী বাসিন্দারা নেমে এলো এতগুলো লোকের মাঝে। বাক রোধ করে দিল সবার। এই অবস্থায় নীরবতা ভেঙে জোনাস বলল, তা না হয় বুঝলাম, কিন্তু ওরা আগুন জ্বালবে কেন? ভালো ভালো খাবার না হলে বুঝি তাদের তৃপ্তি মেটে না? বড্ড বাজে বকো জোনাস, খ্যাঁক করে উঠল হার্মড। তুকতাক করতে আগুন জ্বালতে হয় বই কি। টিকটিকির লেজ, চামচিকের চোখ, বাদুড়ের নোখ, সাপের খোলস, ব্যাঙের আঁচিল, এসব দিয়ে পাঁচন করতে হলে চুলায় কড়াই বসিয়ে আগুন জ্বালতে হবে না? এত কথার মধ্যেও একটা কথাও যে বলেনি সে হল নিক ডেক। চুপচাপ শুনছিল। এইসব কাহিনীতে তার যে অবিশ্বাস তা নয়, তবে অন্ধের মতো সবকিছু বিশ্বাস করে নেবার ছেলেও নয় ডিক। তার ভেতর একটা দুরন্ত স্বভাব আছে, সবকিছুই পরখ করে নিতে আগ্রহী। এখানে কাজ নিয়ে আসার পর থেকেই ওই ভুতুড়ে কেল্লার চমক লাগানো সব গল্প কথা শুনে আসছে। কেল্লার ইতিহাস, গঠন, বিশালতা ইত্যাদি সম্পর্কে শুনতে শুনতে তার তরুণ মনে একটা ইচ্ছে ক্রমেই দানা বেঁধে উঠেছিল, গড়ের ভেতর ঢুকে ঘুরে ফিরে দেখে আসতে হবে। কিন্তু তেমন একটা সুযোগ কখনো হয়ে ওঠেনি। নিক ডেকের এই ঔৎসুক্যের কথা গাঁয়ের অনেকেই জানে, জানে মেরিওটাও, আর তাতেই ভয় বেশি ওর। যা একরোখা লোক, একবার মুখ ফুটে বলে বসলেই হলো, আর রক্ষে নেই, যাবে তো ছাড়বে। কিন্তু তেমন লোক নিক ডেকও চুপচাপ বসে আছে। জঙ্গল পাহারাদার সে, তার চেয়ে সাহসী তো কেউ আর নেই এ গায়ে। এক্ষেত্রে সাহস মানে দুঃসাহস, কারণ সবাই জানে কার্পেথিয়ান দুর্গে যাওয়া যেতে পারে কিন্তু ফিরে আসা যায় না। আর এই মুহূর্তে কিং ম্যাথিয়াসের হলঘরে বসা সবাই ভাবছে কে যাবে। আর ঠিক তক্ষুনি সশব্দে খুলে গেল সামনের দরজাটা। ভীষণ চমকে উঠল ঘরের সকলে। ভয়ে হাতুড়ি পেটার শব্দ হতে লাগল বুকে। কিন্তু না, সুন্দরী মেয়ের সাজে কোনো ডাইনি নয়, মুন্ডুহীন কোনো ভূত নয়। দরজার পাল্লা ঠেলে সহাস্যে ভেতরে ঢুকলেন ডাক্তার পাটাক।
ওষুধ আর চিকিৎসার গুণে বৃদ্ধ রোগীকে যথাশীঘ্র পরলোকে যাত্রা করিয়ে দিয়েই ছুটে এসেছেন সরাইখানার আড্ডাতে। ওহ, আপনি এলেন তাহলে? জোরে দম নিলেন মাস্টার কোলস। ভেতরে ঢুকেই সবার সঙ্গে হাত মেলালেন ডক্টর পাঠাক। তারপর ঠাট্টা মেশানো স্বরে বললেন, কি নিয়ে এত গালগল্প চলছে? বেশ জমেছে মনে হচ্ছে। বুঝেছি, সবার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ওই শয়তানের গড় সবার বুকের স্পন্দন থামিয়ে দিয়েছে। আহারে, গায়ের কারো মুখেই ওই এক কথা ছাড়া আর কোনো রা নেই। আরে মর জ্বালা, শয়তানদের কি তামাক সিগারেট খেতে স্বাদ হয় না? হার্মড তো দিনরাত পাইপ মুখে ধোঁয়া ছাড়ছে, আর ওই গড় একটু ধোঁয়া ছাড়লেই এত আপত্তি। তাছাড়া ভূতেরাই বা আগুন জ্বালবে না কেন? তাদের কি এই মে মাসের ঠান্ডায় একটু আগুন তাপাতে ইচ্ছে হয় না? পুরনো সব দালান কোথায় থাকতে গেলে শয়তানদেরও ঠান্ডা লাগবে নাকি ওদের রুটি খেতে ইচ্ছে করে না? রুটি সেঁকতে উনুন তো জ্বালতেই হবে। আর এদিকে তাই দেখে সব গাঁয়ের লোকের ভয়ে দাঁত কপাটে লেগে গেছে। একবার শুরু হলে আর থামতে চান না ডাক্তার পাঠাক। তাছাড়া এসব বিষয় নিয়ে লোকজনদের খোঁচা দিয়ে কথা বলতে মজাই পান তিনি, আর বললেনও, কিন্তু কেউ কোনো শব্দও করল না। শেষ পর্যন্ত ডাক্তার পাঠাকের কথার তোড় কিছুটা থেমে এলে মাস্টার কোলস বললেন, তোমার কথার এই অর্থ দাঁড়াচ্ছে যে দুর্গটা নিয়ে ভাবনার কিছু নেই। আমি তো সবসময় তাই বলে আসছি, প্রত্যয়ের সঙ্গে বললেন ডাক্তার। তুমি তো সবসময় একথাও বলো যে চ্যালেঞ্জ করলে ওই ভাঙা দুর্গ তুমি এক পাক ঘুরে আসতে পারো। ঘুরে আসতে পারি আমি? হঠাৎ যেন একটু হোঁচট খেলেন ডাক্তার। নিশ্চয়ই। ডাক্তারকে আর সুযোগ দিতে চাইলেন না পাঠশালার মাস্টার হার্মড। এই কথা তো একবার নয়, তুমি বেশ কয়েকশো বারই বলেছ, বলনি? তা বলেছি, কিন্তু এখন এইভাবে মনে করিয়ে দেবার দরকার কি? দরকার তো আছেই। মানে? আমরা চ্যালেঞ্জ করছি না, শুধু যেতে অনুরোধ করছি। মানে তোমরা কি সত্যি? হাতের জগটা কাউন্টারের উপর ঠকাস করে রেখে ফোঁস করে উঠল জোনাস। অমন ইয়ে কিসের ডাক্তার? এবার অনুরোধ না করে চ্যালেঞ্জই করছি আমি আপনাকে। ও, এই কথা? আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে? আপনাকে চ্যালেঞ্জই করা হচ্ছে। এবার বলুন, সাহস আছে আপনার ওই ভুতুরে গড়ে যাবার? মাস্টার কোলস জোনাসকে থামালেন, বললেন, জোনাস, ডাক্তারকে অযথা খ্যাপাচ্ছ তুমি। আমরা সবাই জানি ডাক্তারের কথা নড়চড় হয় না, ও যা বলেছে তা পালন করবেই। এটা একটা কথা হলো মাস্টার? এমন গুরুতর বিষয় নিয়ে এভাবে কথা বলা ঠিক নয়। ওই কার্পেথিয়ান দুর্গে যাবার জন্য এমন চাপ দিচ্ছেন কেন? ফিরে আর আসতে পারবে না বলে মুচকি হাসলেন মাস্টার কোলস। আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। আপনারা তো আমার বন্ধু বান্ধবী, দীর্ঘদিন ধরে এক গাঁয়ে সুপ্রতিবেশী হয়ে আমরা বাস করছি। আমার অনুরোধ, এক্ষেত্রে যুক্তিপূর্ণ কথা বলুন। ডাক্তার পাঠাকের গলার স্বরে কাতর আকুতি। আমরা সবাই ভেবেচিন্তেই বলেছি ডাক্তার, বলল জোনাস। আমি বুঝতে পারছি না ওখানে গিয়ে কি লাভ হবে। হয়তো কোনো সাধু ফকির ওখানকার নিরিবিলিতে আস্তানা নিয়েছে, লোকচক্ষুর আড়ালে সাধন ভজন করছে, তা উনি অত ভেবে কি লাভ? আমাদের কারো তো কোনো ক্ষতি করছে না ওরা। ডাক্তার উপস্থিত সকলকে ব্যাপারটা বোঝাতে চাইলেন। তা তোমার কথাই যদি ঠিক হয় তবে আর ভয় কিসের? ওরা তো তোমার কোনো ক্ষতি করবে না, বরঞ্চ সুযোগ পেলে, ওই যে বলছিলে ঠান্ডা লাগতে পারে, তোমার ডাক্তারি বিদ্যাটা ফলানোর সুযোগ পাবে। খুব জুৎসই কথা বলেছে এমন ভাব করে পাইপে ঘন ঘন টান দিতে শুরু করল ম্যাজিস্টার হার্মড। তেমন ডাক্তার আমি নই যে না ডাকলেও যাব। দক্ষিণে পাবে না এই ভয় তো? হাতের গ্লাসটা সজোরে টেবিলে রেখে মাস্টার কোলস বললেন, যাও যাও, গেলেই পয়সা পাবে, একদম মোটা দক্ষিণা। দেবেটা কি শুনি? এই ধরো, আমি দিলাম, বা আমরা সবাই মিলে। মাস্টার কোলসের কথায় সবাই একসঙ্গে সায় দিয়ে উঠল। ওদিকে ডাক্তার পাঠাকের চেহারা তখন পাল্টে গেছে। চাপাবাজ পাঠাক এবার ধরা পড়ে গেছেন সবার কাছে। মুখে যতই আওয়াজ করুন না কেন, ভেতরে ভেতরে তিনিও যে আর সবার মতোই ভূতের ভয়ে কাঁপেন তার ঢাকা রইল না।
গায়ের প্রচলিত এসব কাহিনী আর ভূতের কথা নিয়ে এতদিন অনেক হাসি ঠাট্টাই করেছেন ডাক্তার। আজ সুযোগ পেয়েছে সবাই। স্কুল মাস্টার ম্যাজিস্টার হার্মড বললেন, পাটাক, তুমি তো সাহসী পুরুষ, ভূতে বিশ্বাস নেই তোমার, তাহলে তো ভাবনা কিসের? ওসবের কোনো অস্তিত্ব থাকলে তো ভয়ের কথা। হার্মডের কথা উড়িয়ে দিতে চাইলেন পাটাক। ব্রাভো, এই তো আমরা চাই। তাহলে নির্ভয়ে দ্বিধাহীন চিত্তে চলে যাও দুর্গে। গিয়ে দেখবে আমাদেরই মতো কেউ রান্নাবান্না করছে আর ঠান্ডা তাড়াতে আগুন পোহাচ্ছে। তা তো বটেই, গিয়ে হয়তো তাই দেখব, কিন্তু একটা কথা, ফিরতে যদি আমার দেরি হয়ে যায়, ওরা যদি আমাকে না ছাড়তে চায়? আমরা ভাবব আপনি মহাসুখে আছেন, খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি চালিয়ে যাচ্ছেন দিবানিশি। বলতে বলতে ডাক্তারের দিকে চেয়ে মুচকি হাসল জোনাস। গায়ে যদি এই সময় কি অসুস্থ হয়ে পড়ে? তেমন সম্ভাবনা নেই, বললেন কোলস। স্বাস্থ্য সবারই ভালো আছে। যাকে পরপারে পাঠাবার দরকার ছিল তাকে তো আজই পাঠিয়ে দেবার কাজ সেরে ফেলেছ। চড়া গলায় জোনাস বলল, ওসব টালবাহানা রাখুন ডাক্তার পাঠাক, সোজা কথায় বলুন যাবেন কিনা। একই স্বরে জবাব দিলেন ডাক্তার পাঠাক। বললেই হলো, আমি যাব না। অযথা যাবার কোনো মানেই হয় না। ভয়ের জন্য বলছি তা নয়, ভূতপ্রেততে আমি তোয়াক্কা করি না। তাই বলে ওই ভাঙার চিমনি থেকে ধোঁয়া উঠল আর অমনি ছুটতে হবে? লোকে শুনলে বলবে কি? লোকের হাসির খোরাক হতে আমি পারব না। কিন্তু আমি যাব। সবাইকে অবাক করে দিয়ে চুপচাপ বসে থাকা নিক ডেক কথা বলে উঠল। চমকে উঠলেন তার হবু শ্বশুর মাস্টার কোলস। বিস্ময় ভরা কণ্ঠে বললেন, তুমি যাবে? হ্যাঁ, আমি যাব। তবে আমার একটা শর্ত আছে, ডাক্তার পাঠাককে আমার সঙ্গে যেতে হবে। ডাক্তার পাঠাক যেন আবার জাঁতা কলে পড়লেন। আমাকে আবার জড়ানো কেন? তুমি যেতে চাও, ভালো কথা, যাও। প্রাসাদগড়ের খোলা হাওয়া খেয়ে মনটাকে চাঙা করে এসো। কিন্তু যাবার পথটা তুমি কোথায় পাবে? যাবার ইচ্ছে যখন করেছি তখন সেটা পাবই। পথ থাকা না থাকায় আটকে থাকবে না। আপনিও যাচ্ছেন আমার সঙ্গে? অবিচল শোনাল নিকের কণ্ঠস্বর। আমি যাব এমন কথা তো বলিনি। অসংখ্যবার বলেছেন ডাক্তার। অন্য সবার মুখের দিকে তাকায় জোনাস। জোনাসের কথার প্রতিধ্বনি করে চেঁচিয়ে ওঠেন সবাই, আপনি বলেছেন তো। মহাবিপদে পড়ে গেলেন ডাক্তার। বড়াই করে বলেছেন বটে, কিন্তু ফাঁদে আটকা পড়তে হবে কে জানত। এখন তো মান সম্মানের প্রশ্ন, পেছনে হটারও পথ নেই। লোকের কাছে মুখই যখন আর দেখানো যাবে না, যা থাকে কপালে, মান রক্ষার্থে যেতেই হবে। বললেন, ঠিক আছে, সবার যখন ইচ্ছে যাব আমি। ব্রাভো, ব্রাভো! খুশিতে সবাই চিৎকার করে উঠল। তা রওনা হতে হবে কখন? এই মুহূর্তেই? ভোরে রওনা হব আমরা, গম্ভীর গলায় বলল নিক। নিক ডেকের গম্ভীর স্বরের সঙ্গে সঙ্গেই আশ্চর্য এক নীরবতা নেমে এলো হলঘরে। কারো মুখে আর কোনো কথা ফুটল না। এতক্ষণ যে কথা নিয়ে এত হই হট্টগোল, তা ফয়সালা হয়ে যাওয়াতে আর যেন কোনো কথাই থাকল না কারো। সবাই ভাবছে কাল ভোরেই রওনা হবে দুজন কার্পেথিয়ান দুর্গের দিকে, যেখান থেকে কোনো লোকই আর ফিরে আসে না বলে তাদের বিশ্বাস। কিন্তু ওদের জন্য আরও বেশি চমক অপেক্ষা করছিল। সমস্ত নীরবতা খান খান করে একটা গুরু গম্ভীর কণ্ঠস্বর আছড়ে পড়ল হলঘরে। অত্যন্ত স্পষ্ট এবং মন্থর গতিতে উচ্চারিত হল সে কণ্ঠস্বর থেকে, নিকোলাস ডেক, আগামীকাল দুর্গে যাওয়ার চিন্তা পরিত্যাগ করো। তুমি যাবে না, সর্বনাশের দিকে পা বাড়াবে না। অদৃশ্য লোক থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনে গা ছমছম করে উঠল সবার। এ কি হুমকি না সাবধান বাণী? কিন্তু কে, কার এই কণ্ঠস্বর? ভয়ে একেবারে কাঠ হয়ে গেল সবাই। আতঙ্কগ্রস্ত হয়ে কেউ সামান্য নড়তেও আর সাহস পাচ্ছে না, যেন সবার সামনে দাঁড়িয়েই বলে গেল কোনো অশরীরী কণ্ঠ। কি অদ্ভুত যান্ত্রিক আর নিরুত্তাপ! কিন্তু ওতে সাহস হারাবার পাত্র নয় নিক। কথাগুলো বলেছে কেউ ঘরের ভেতর থেকেই। সুতরাং মুহূর্তমাত্র সময় নষ্ট না করে এক লাফে দেয়ালের গা ঘেঁষে দাঁড় করানো আলমারিটার কাছে চলে এলো।
আলমারির দুপাশ দেখে একটানে খুলে ফেলল পাল্লা দুটো। কিন্তু না, কাউকেই দেখতে পেল না নিক। ছুটে গিয়ে জানলা দিয়ে বাইরে উঁকি দিল, তারপর একটানে দরজার পাল্লাটা টেনে লাফিয়ে নামল বাইরে। এদিক ওদিক দেখে নিয়ে বড় রাস্তা ধরে ছুটে গেল অনেকটা পথ, কিন্তু কারোই দেখা পাওয়া গেল না। এদিকে কিং ম্যাথিয়াসের হলঘরে বসে থাকা আতঙ্কগ্রস্ত লোকগুলো একে একে প্রায় দম বন্ধ করে ভয়ে কাঁপতে কাঁপতে যার যার বাড়ির পথে পা বাড়াল। সবাই চলে যেতেই সামনের দরজায় ডাবল তালা লাগিয়ে ভেতরে কাঁপতে থাকল জোনাস। নিস্তব্ধতা নেমে এলো বার্স্ট গ্রামের ঘরে ঘরে। রাতে আর কেউ বাড়ি থেকে বের হল না। ভালো করে দরজা আটকে চুপচাপ জেগে জেগে রাত কাটালো সবাই। আর বুঝি নিস্তার নেই কারো। শয়তান নিজেই নেমে এসে সাবধান করেছে নিককে, এরপর সবার ঘাড় মটকাবে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই বন্ধ ঘর ছেড়ে বের হয়ে এলো ভীত সন্ত্রস্ত গ্রামবাসীরা। এখানে ওখানে জটলা করে আলোচনায় বসল ওরা। চোখ মুখ থেকে ভীতির ছায়া এখনো কাটেনি। আলোচনা বসল বাড়ির অন্দরেও, মেয়েদের মধ্যে। কিং ম্যাথিয়াসে গতরাতে যে ঘটনা ঘটেছে, এরই মধ্যে তাতে অনেক রং চাপানো হয়ে গেছে। ভূতের হুমকি নিজের কানে শুনেছে এমন লোকের সংখ্যা ক্রমশই বাড়ছে। এ তো শুধু হুমকি নয়, অদৃশ্য লোক থেকে নিককে রীতিমতো শাসানো। দুর্গের সামনে গেলে সর্বনাশ ঘটানো হবে তার। বেলা যতই বাড়ছে, ভূতপ্রেতের ভরও ততই ছড়িয়ে পড়ছে প্রবলভাবে। জিপসিদের কেউ কেউ এর মধ্যেই ভাবতে শুরু করেছে এ গ্রামে আর নয়। স্বয়ং শয়তান যেখানে সে হানা দিয়ে শাসিয়ে যায়, সেখানে কখন বেঘরে প্রাণটা হারাতে হয় বলা যায় না। অনেক মেয়েই আপন শিশুকে কোল ছাড়া করছে না। বুকের ধন বুকে চেপে রেখে ভাবছে কি করবে। কচি শিশুদের দিকে পিশাচ পেতনিদের লোভ আবার একটু বেশি। গ্রাম পর্যন্ত ওরা এসে গেছে, কখন কোন বিপদ ঘটে কিছুই ঠিক নেই। কিন্তু অদৃশ্য লোকের গুরুগম্ভীর কণ্ঠস্বর যাকে সাবধান করেছে, সে লোকের কোনো ভাবান্তর নেই। সকাল হতেই কার্পেথিয়ান দুর্গে অভিযান চালাবার প্রয়োজনীয় ব্যবস্থায় লেগে গেল নির্বিকার নিক ডেক। জীবনে তো একবারই মরতে হবে, এভাবে অলিক চিন্তাভাবনায় বারবার মরার কোনো অর্থ হয় না। তাই দুর্গ থেকে ঘুরে আসতে সে বদ্ধপরিকর। মনে মনে একটা শর্টকাট রাস্তাও চিন্তা করে নিল সে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে মিরিওটাকে নিয়ে। সে তো কান্নাকাটি করে একদম অস্থির। নিক ডেককে তার সংকল্প থেকে ফেরাতে আকুল মিনতি করে চোখের জল ফেলছে অনেক, কিন্তু কোনো কাজ হয়নি। তাকে বুঝিয়েছে গাঁয়ের অনেকেই, কিন্তু নিককে বিন্দুমাত্র টলাতে পারেনি। অবশ্য একথাও সবাই জানে, একরোখা ভয়ডরহীন জঙ্গল অফিসার নিক ডেক যখন একবার জেদ ধরেছে, তখন ওতে যদি প্রাণটা দিতেও হয় তবুও পিছপা হবে না সে। মিরিওটাও সে কথা বোঝে, কিন্তু মনকে মানাতে পারছে না, শুধুই চোখের জলে বুক ভাসাচ্ছে। ওদিকে গাঁয়ের লোকজনদের কাছে প্রচণ্ড সাহসী বলে পরিচিত ডাক্তার পাটাকের অবস্থা খুবই করুণ। এখন তিনি না পারছেন গিলতে, না পারছেন ওগলাতে। এমন অবস্থাতেও মানুষ পড়ে। 1 নম্বরের গোয়ার নিক ডেক কিছুতেই রেহাই দেবে না। এখন আর না গিয়ে উপায় নেই। তবু একবার শয়তানের সাবধানবাণীর কথা তুলে নিককে নিরস্ত করতে চেয়েছিলেন ডাক্তার। কিন্তু নিক সেসব অজুহাত শুনতে রাজি নয়। না গেলেও আবার গায়ে মুখ দেখানো যাবে না। তাই অভিযানে রওনা হতে তৈরি হলেন। চিন্তা করলেন গায়ের সীমানা ছাড়িয়েই সুযোগ মতো পিঠ টান দেবেন। নিক ডেক গায়ে চাপিয়েছে জঙ্গল পাহারা দেবার সময়কার পোশাক। মাথায় টুপি, কোমরের খাপের ভেতর একটা বড় ছুরি, পায়ে ভারী জুতো, কোমরে প্যাঁচানো টোটার বেল্ট, কাঁধে বন্দুক। পাকা নিশানা নিকের। গুলির আওতায় পড়লে পশু পাখি মানুষ চাই কি ভূতপ্রেতেরও রক্ষা নেই। ডাক্তার পাটাকের গায়ে মোটা আলখাল্লা, পায়ে ভারী জুতো, কাঁধে নিয়েছেন একটা ঝোলা, বেশ ভারী মনে হচ্ছে। আলখাল্লার পকেটে আছে একটা পিস্তল। 5 বার টিপলে 2 বারের বেশি গুলি বেরোয় না ওটা থেকে। কিন্তু সেটা কথা নয়। নিক ডেক তাকে যে লোহা লাগানো ভারী জুতা পরিয়েছে, তাতে হাঁটতে সুবিধে হবে বটে, ভাবছেন ডাক্তার। তবে যদি পালাতে হয়, তাহলে এই জুতা পায়ে দৌড়ানো যাবে না।
শেষ পর্যন্ত সময় হল কার্পেথিয়ান দুর্গ অভিযানের। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে মিরিওটা বিদায় দিল নিককে। গ্রামের লোকজনদের সঙ্গে নিয়ে মাস্টার কোলস তাদের দুজনকে গ্রাম সীমানা পর্যন্ত এগিয়ে দিলেন। টেলিস্কোপটা সঙ্গে এনেছিলেন। চোখে লাগিয়ে দেখলেন ওরা ক্রমেই দূরে চলে যাচ্ছে এবং একসময় পাহাড়ের বাঁকে অদৃশ্য হয়ে গেল দুই অভিযাত্রী। তারপর টেলিস্কোপ চোখে লাগিয়ে দুর্গের দিকে তাকালেন কোলস। কিন্তু কি আশ্চর্য, কোনো ধোঁয়া নেই দুর্গের মাথার উপর। সকালের ঝলমলে রোদে সব পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে কি দুর্গ আবার খালি হয়ে গেছে? অদৃশ্য লোক থেকে যারা এসে আস্তানা গেড়েছিল তারা কি ফিরে গেছে নিজেদের আবাসস্থলে? ভাঙা গড় কি তাহলে পরিত্যক্ত? তাহলে তো ভালোই হয়, নিকের জন্য আর কোনো ভয় থাকে না। নির্ঝঞ্ঝাটে অভিযান শেষ করে ফিরতে পারবে নিক। প্রথমে ওরা নিয়ার্ড নদীর পাড় ধরে এগোতে থাকল। ডাক্তার পাটাকের অসহায় অবস্থাটা বুঝতে পারছিল নিক। বারবারই পেছনে ফিরে করুণ চোখ তুলে তাকাচ্ছিলেন ডাক্তার। এখনও যদি ছাড়া পেতেন ওই দুর্দান্ত ছোকরার হাত থেকে, তবে ফিরে যেতেন গায়ে। তাহলে অন্তত প্রাণে তো বাঁচতেন। ভাবতে গিয়ে একটু দাঁড়িয়ে পড়েছিলেন ডাক্তার পাটাক। আর ঠিক সেই সময়ই হাত ধরে টান দিল নিক। প্রায় জোর করেই টেনের সামনের দিকে পা বাড়াল। নদীর পাড় বরাবর বেশ কিছুটা পথ গিয়ে নদী ডিঙাল ওরা। আরও কিছুটা নদীর পাড় ধরে এগিয়ে দেখল ও পথে আর চলা যাবে না, উঁচু নিচু খাদ। অগত্যা ওরা বাঁদিকে মোড় নিল দুই পাহাড়ি টিলার মাঝ দিয়ে। এরপরই প্রেসা জঙ্গল, ওর ভেতর দিয়ে যেতে হবে। একসময় এই পথেই ট্রান্সিলভানিয়ার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করা হতো, কিন্তু গডস বেরনরা কার্পেথিয়ান দুর্গ ছেড়ে দেশান্তরী হয়ে যাবার পর এই পথ বহু বছর ধরে কেউ ব্যবহার করেনি। পায়ে চলার সেই পুরনো পথের আর কোনো চিহ্নই নেই। ঝোপ জঙ্গল আর ঘাসে ঢাকা পড়ে গেছে সব। এইসবের মাঝ দিয়েই পথ করে চলেছে ওরা। চারদিকে ঘন বন, উঁচু নিচু পাহাড়ের ঢালে ঢালে গাছের পর গাছ এলোমেলো। এমন কিছু নেই যে দিক ঠিক রেখে পথ চলা যায়। মাথার উপর সূর্য ছাড়া আর কিছু দেখা যায় না। না আছে পথ, না আশেপাশে কোনো কিছুর নিশানা। অবস্থা দেখে বেশ ঘাবড়ে গেলেন ডাক্তার পাটাক। বললেন, এই যে জঙ্গলের পাহারাদার, পথঘাট তো দেখছি না। পথ খুঁজে না পেলে বানিয়ে নেব। কথায় তো শুনতে খুব সহজই শোনাচ্ছে, কাজে লাগলেও সহজই দেখাবে। এখনো তোমার গোয়ার তুমি গেল না, তবুও যাবেই। আর কথা না বাড়িয়ে হাঁটতে থাকল নিক। আর ডাক্তার ভাবলেন, পেছন ফিরে এক দৌড় দিলে কেমন হয়। নিক কি টের পেয়ে গেল ডাক্তারের মনের কথা? এমনভাবে পেছন ফিরে তাকালো যেন ধরবে আবার থাবা দিয়ে। তাছাড়া খেপে গিয়ে যদি ডাক্তারকে একা ফেলেই চলে যায়, সেও হবে আরেক বিপদ। এই জঙ্গলের ভেতর থেকে বের হবার সাধ্য অন্তত ডাক্তার পাটাকের নেই। তবে হ্যাঁ, জঙ্গলের গোলকধাঁধায় নিক নিজেও পথ হারাতে পারে। তাহলে হয়তো ফেরার একটা সম্ভাবনা ঘটেও যেতে পারে। কিছু সময় পর ডাক্তার পাটাকের মন থেকে সে সম্ভাবনার কথাটাও উবে গেল। নিককে তারা এতদিন শুধু জঙ্গলের পাহারাদারি ভেবে এসেছেন, কিন্তু তার নতুন পরিচয় পেয়ে অবাক হয়ে গেলেন ডাক্তার পাটাক। নানা জাতীয় শ্যাওলার রং, গাছের বাকলের নমুনা, জমির উঁচু নিচু, গাছের ডালের গড়ন, এইসব দেখে বেশ দ্রুত এবং প্রত্যয়ের সঙ্গে পথ চলতে লাগল নিক। জঙ্গলে ঘুরে ঘুরে পেশা বা নেশা যে কারণেই হোক, নিকের ভেতর একটা সহজাত প্রবৃত্তি ও প্রখর ঘ্রাণ শক্তির সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে অচেনা বনেও স্বচ্ছন্দে পথ চলতে পারে সে। ঝড়ে পড়ে যাওয়া গাছগাছালি, কাঁটা ঝোপ, নিচু ডাল, লতাপাতার জটলা, কোনো কিছুই নিকের চলাকে রোধ করতে পারছে না। ঘন বনে পাতার আচ্ছাদনের জন্যে সূর্যের আলোও নিচে আসছে না। প্রায় অন্ধকার এই অবস্থায় পথ চলা কঠিন। কিন্তু নিক ভাবছে অন্য কথা। আজই গায়ে ফিরবে বলে কথা দিয়ে এসেছে, সুতরাং বিকেলের মধ্যে দুর্গে না পৌঁছাতে পারলে রাতে গায়ে ফেরা যাবে না। সুতরাং কাটার খোঁচায় রক্তাক্ত হলেও থামার উপায় নেই। ছুরি দিয়ে ঝটপট লতাপাতার ডালপালার ঝোপঝাড় কেটে কেটে পথ করে নিচ্ছে সে। কোনো ভ্রুক্ষেপ না করে একরোখাভাবে এগিয়ে চলেছে। পেছন পেছন ডাক্তার পাটাক ক্লান্ত অবসন্ন দেহ টেনে টেনে নিককে অনুসরণ করছেন।
কখনো শেকড়ে পা আটকে, কখনো পাতা জমা গর্তে পা দিয়ে চিৎকার করে চিৎপটাং হচ্ছেন, কখনো বা গাছের ডালে গায়ের জামা আটকে গেলেই আর্তচিৎকার করছেন। আতঙ্ক, গেছো ভূতে জামা খামচে ধরল হয়তো। কখনো নিক বেশি এগিয়ে গেলে খোঁড়াতে খোঁড়াতেই ডাক্তার ছুট দেন নিকের কাছাকাছি পৌঁছবার জন্য। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন জুল ভার্নের লেখা কার্পেথিয়ান ক্যাসেল, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।